তাহলে আমাকে মেল পড়ি এবং মেল পড়ে আমরা আবারও ফিরে আসছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে ভৌতিস রয়েছেন এবং আপনারা এসএমএস পাঠাতে পারেন। আমাদেরকে এসএমএস পাঠানোর নিয়মটি হচ্ছে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SH স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমি চলে যাচ্ছি আবারও মেইলে। লিখেছেন যে তাজ এবং তাজের মূল ঘটনায় চলে আসি। লিখেছেন একটি কলেজের হোস্টেল রুমে দুজন মেয়ে থাকতো। একদিন রাতে একটি মেয়ের কোনো একটা কারণে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে এবং ওয়াশরুমটি রুমের কাছেই থাকাতে সে কাউকে না বলে একাই ওয়াশরুমের দিকে বের হয়ে যায়। রাতও তখন বেশি ছিল না। সে সেখান থেকে যখন বের হচ্ছিল ঠিক তখন একটা শব্দ শুনতে পায় এবং ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারে যে শব্দটা জানালার কাছ থেকে আসছে। শব্দটা কিসের তা জানার জন্য সে একদম জানালার কাছে যায় এবং সে ওখানে গিয়ে দেখতে পায় যে জানালার নিচে কিছু একটা নড়ছে। সে তখন দেখতে পায় যে জানালার নিচে দুটো রক্তমাখা পা ঝুলছে এবং পা দুটো ঠিক উল্টোভাবে ঝুলছিল। কাটা অংশ নিচে এবং পায়ের পাতা ওপরে এবং পা দুটো হাঁটুর নিচ থেকে কাটা এবং পা দুটোর অনেক বড় বড় কাঁটাওয়ালা। সে এটা দেখতে পেয়ে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে কোনো মতে দৌড়ে রুমে পৌঁছায়। রুমে গিয়ে সে দেখতে পায় যে তার রুমমেট বিছানার ওপরে বই পড়ছে। মেয়েটি তখন তার কাছে সব ঘটনা খুলে বলল। সব ঘটনা শোনার পরে মেয়েটি অদ্ভুতভাবে হাসি দিয়ে তার পায়ের ওপর থেকে কাপড় সরিয়ে দিয়ে বলল, দেখো তো এই পা দুটা নাকি। মেয়েটি তখন দেখল যে বাথরুমে সে যে দুটো পা দেখেছিল ঠিক সে দুটো পাই তার রুমমেটের পায়ের স্থানে এবং সে এটি দেখতে পেয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। তার যখন হুঁশ আসে তখন সে দেখতে পায় তার চারপাশে সেই রুমমেট সহ আরও অনেকে বসে আছে। তাদের কাছে সব খুলে বলার পর রুমমেট বিস্ময়ের সাথে বলে যে সে অর্থাৎ মেয়েটি যখন রুম থেকে বের হয় ঠিক তখন তার রুমমেটও একটি বই আনার জন্য রুম থেকে বের হয়। অর্থাৎ তার রুমমেট সে যখন ওয়াশরুমের দিকে গেল তার রুমমেটও বই আনার জন্য রুমের বাইরে চলে গেছিল এবং বইটি এনে রুমে প্রবেশ করার সময় সে দেখে মেয়েটি মেঝেতে পড়ে আছে। এই অবস্থা দেখে সে তাড়াতাড়ি হোস্টেলের অন্য সবাইকে ডেকে আনে। সো এই ছিল ঘটনা। আমরা আবারও ঘটনায় চলে যাব এবং আমরা আবার যাব আমাদের প্রথম ঘটনা যিনি বলেছিলেন তার কাছে। আপনার সেকেন্ড যে ঘটনাটা একটু আমাদের বলবেন, একটু এগিয়ে আসতে হবে। ওকে। সো আপনার নামটা একবার বলবেন? জিকো, জি, আর একটু জোরে কথা বলতে হবে, রাইট? ওকে। হ্যালো, দিস ইজ জিকো এগেইন। এখন যে ঘটনাটা বলবো সেটা বেসিক্যালি আমার এক ফ্রেন্ডের বড় ভাইয়ের সাথে, লাইক এলাকাতে কিছু বড় ভাই থাকে না ভাই, এরকম এক বড় ভাইয়ের ফ্যামিলির সাথে ঘটনাটা ঘটছে। তো অনেক আগের ঘটনা। তো সে একটা মানে যে কোনো একটা ট্রান্সপোর্টেশন কোম্পানির ড্রাইভার ছিলেন ওই সময়। মানে আর্থিক অবস্থা ততটা ভালো ছিল না। তো তার ডিউটিটা ছিল রাতের বেলা বেসিক্যালি। তার মালিককে নিয়ে বর্ডার এরিয়াতে যেতে হতো, বিকজ ইন্ডিয়া থেকে ট্রাক আসে, এগুলো ডেলিভারি টেলিভারি ঠিক মতো হচ্ছে কিনা এগুলো দেখার জন্য। তো হোয়াট এভার, ওখানে একদিন যাচ্ছিল মানে সবসময়ের মতোই একদিন যাচ্ছিল ওখানে। তো হঠাৎ রাস্তায় একটা জায়গায় যাওয়ার পরে আপনারা হয়তো বা জানেন যে ওদিকে যাওয়ার সময় রাস্তার আশেপাশে কোনো বাড়িঘর থাকে না। মানে খুব আগেই এগুলোই হয়ে যায় বাড়িঘরগুলা। পরে অনেক পরে মানে অনেক রাস্তা ফাঁকা থাকে। তারপরে বড় এরিয়াটার মানে যেখানে আর কি ওই ট্র্যাকগুলো থাকে, আমি যাইনি কখনো, বাট আমি যে সারেছি আর কি। আচ্ছা, তো রাস্তার মাঝখানে হঠাৎ তাদের গাড়ি বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে ওর ড্রাইভার নামার পরে চেক করে দেখা যায় গাড়িতে পানি নেই, পানি শেষ হয়ে গেছে। তো আফটার দ্যাট ওই মালিক বলে যাচ্ছে ঠিক আছে, তাহলে এখানে তো আর আমরা করতে পারবো না, ওয়েট করতে পারবো না, বিকজ আমাদের ওখানে কাজ আছে। সো ট্রাই করে যে কত তাড়াতাড়ি আমাদের পানির ব্যবস্থা করা যায়, তুমি একটু আশেপাশে সার্চ করে দেখো। তো তখন সে একটি লাইট নেয় আর একটা মানে বোতল নিয়ে চলে যায় পানি খোঁজার জন্য। তো আশেপাশে মানে রাস্তা থেকে একটু নামার পরে কিছু দূর যাওয়ার পরে দেখে একটা জঙ্গল। সেখান দিয়ে মানে উনি মানে মানুষ জঙ্গলে হাঁটাচলা করলে তো একটা রাস্তার মতো হয়ে যায় নর্মালি, আমরা যেটা জানি ওরকম রাস্তা ধরে ধরে উনি একটু আগে সামনে যাওয়ার পরে দেখে একটা ক্যানেল। তো ওইখানে পানি যাচ্ছে, খুব বেশি বড় হবে না। তো তখন মানে হালকা হালকা আলো ছিল রাতের আকাশে। তো উনি ওখানে যাওয়ার পরে বোতলে পানি নেয়, পানি নেওয়ার পরে যখন ঠিক ব্যাক করতে যায়, ঠিক তখন দেখে তার বাঁ পাশে অথবা ডান পাশে, আমি শিওর না, যাই হোক ওখানে দেখে যে একটা মানে মহিলার লাশ পড়ে আছে। আচ্ছা, সেটা হলো একটা বিবাহিত মহিলা, মানে রিসেন্ট হয়তো বা বিয়ে হয়েছে, এরকম একটা মহিলার লাশ পড়ে আছে ওখানে।
তো সে লাশটার কাছে যায়, কাছে যাওয়ার পরে দেখা যায় একদমই মানে লাশটা ই হয়ে গেছে, নরম হয়ে গেছে, হয়তো বা কিছুদিন পরেই পচে যাবে একটা। আর সো মানে দেখতে এরকম লাগছিল। তো হালকা আলোতে তার হাতে কি যেন একটা জ্বলছিল অনেক বড়। তো ওইটা তখন তখন উনি এটা দেখে, হাতের দিকে ভালো করে করে দেখে যে একটা আংটি খুব বড়, মানে একটা ডায়মন্ড অথবা সামথিং লাইক দ্যাট এরকম কিছু আছে ওখানে। তো সে ওইটা ধরে টান দেয়, টান দেওয়ার পরে তার নখটা ছিঁড়ে চলে আসে। আর চলে আসার পরে সে ভয় পায় এবং ওইটা হাতে নিয়ে, যেহেতু মানে মানুষই তো আমাদের মানে একটু তো থাকে এইসব জিনিসের প্রতি। তো সে ওটা নিয়েই চলে আসে ওখান থেকে। ওখানে চলে আসার পরে উনি অনেক ভয় পায়, বাট নিজেকে নিয়ে কন্ট্রোল করে। জানি না কীভাবে কন্ট্রোল করছে, কন্ট্রোল করে নিজেকে, এবং ওখানে আসার পরে ওনার এই গাড়িতে পানি দেয় এবং গাড়ি নিয়ে চলে যায়, ওনাদের গন্তব্যে চলে যায়। তো তারপরে যেটা হয় যে তারপরে ওই সময়, এটা যেহেতু আজকে থেকে প্রায় 40 বছর হইতে পারে, এরকম 35-40 বছর আগের ঘটনা। তো ওই সময় উনি ওইটা সেল করে একটা ভালো অ্যামাউন্টই পায় এবং এটা দিয়ে ফার্দার বিজনেস করে। আচ্ছা, তো আস্তে 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 তার ওরকম একটা মোটামুটি বিজনেস হয়ে যায়, এবং যেহেতু সে একজন এক্সপিরিয়েন্স ড্রাইভার ছিলেন, বিকজ অফ দ্যাট সে পরে কী করে, তার নিজের প্রয়োজনে যখন যেতে হতো এইসব জায়গায়, যেহেতু তার বিজনেসটা সেম, সে নিজেই গাড়ি ড্রাইভ করে যেত। আর হয়তোবা সে এটা এনজয় করতো, বিকজ তার এত বছরের একটা এক্সপিরিয়েন্স। তো সে নিজেই যেত। তো তার অনেক বছর পরে যখন আহ, মানে এটা হবে 2000 একটু আগে, তো ওই সময় সে যাচ্ছে অ্যাজ ইউজুয়াল তার একটা কাজের রাতের বেলা। আর যেহেতু সে আগে দাঁড়িয়ে ছিল, তার মানে কোনো প্রবলেম হয় না, রাতের বেলা যেতে, রাতের বেলা যাচ্ছে। তো হঠাৎ করে তার গাড়ির আবার সেম প্রবলেমটা দেখা দেয়, উনি গাড়ি থেমে যায় এখানে। তো গাড়ি থেমে যাওয়ার কারণে উনি আবার গাড়ি চেক করে, চেক করার পরে তাকে গাড়িতে পানি নেই। আচ্ছা, মিন টাইম তার মনে পড়ে যায় যে এরকম কিছু তার সাথে আগেও হয়েছিল, এবং জায়গাটা তার কাছে মানে পরিচিত, ফ্যামিলিয়ার লাগছে। তো সে তখন ওখানে মানে করে তার আগে যেই যতটুকু মেমোরি ছিল যে এরকম এরকম কিছু হতে পারে, তো উনি ওই রাস্তা দিয়ে যায় এবং যাওয়ার পরে আসলে ক্যানেলটা পায় আবার, আবারও সেকেন্ড টাইমের মতো। সেকেন্ড টাইম পায়। পাওয়ার পরে ওখানে যায়, ওখানে যে পানি নেয়, পানি নেওয়ার পরে উনি যখন ব্যাক করতে যায় ঠিক তখনই দেখে হ্যাঁ ওখানে একটা লাল ওইরকম শাড়ি পরা একটা মানে মানে নতুন বউ যেরকম আর কি, ওরকম মানে একজন মেয়ে দাঁড়িয়ে আছে ওখানে। আচ্ছা, দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে আছে, উনি ভয় পেয়েছে ওখানে যে তুমি কে, তো এখানে তুমি কি করতেছো। তখন মহিলা বলে যে তুমি আমাকে চিনতে পারো নাই। পরে উনি বলে কে তুমি, আমি তোমাকে চিনি না। পরে বলে মানে ওনার আঙুরটা, মেয়েটার আঙুরটা নাকি তখন দেখায় যে তুমি তো এটা নিয়ে গেছো এই সব কিছু। এটা দেখার পরে সে ওখানে চিৎকার করে এবং দৌড়ে চলে আসে। দৌড়ে চলে আসার পরে গাড়িতে ঢুকতে পারছে, মানে এরকম এই অবস্থায় সে মানে ওখানেই করে সেন্সলেস হয়ে যায়। আচ্ছা, সেন্সলেস হয়ে যাওয়ার পরে সকালে হয়তো বা মানুষজন তাকে পায়, পাওয়ার পরে তাকে বাসায় পৌঁছে দেয় এনি হাউ। দেন সে মানে বাসায় আসে, বাসায় এসে আসার পরে অনেকদিন অসুস্থ ছিল, লাস্ট পর্যন্ত সে আর সার্ভাইভ করতে পারে। মারাই গেছে। অলরাইট, সো এই ছিল ঘটনা, রাইট ঋষিকব? ওকে, এটা ছিল জিকোর ঘটনা। আরও একটা ঘটনা শুনে আসি, এবং এখন যার সাথে আমরা ঘটনাটা শেয়ার করব, শুরুতে আপনার নামটা একটু বলবেন। হাই লিসেনার্স, আমি তানভীর মাসুদ ইয়ান। আমি বিবিএ পড়ছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। Okay. আমি যেটা বলবো এটা হচ্ছে আমার দাদার একটা স্টোরি নিয়ে। উনি হজরত নামাজের টাইমে একবার আমাদের গ্রামের বাড়িতে উনি মসজিদে সে আপনার সঙ্গে তো আরও একজন আছেন, সেও থাকলে বোধহয় সুবিধা হয়, না সেটাই বলেন। হ্যালো লিসেনার্স, আমি অয়ন, আমি ঢাকা সিটি কলেজে ফার্স্ট ইয়ার পড়ছি। ওকে, দাদা একবার ফজর নামাজের সময় উনি বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাচ্ছিল। তো অজু করার পর উনি মসজিদে যখন যাবেন তখন আমাদের বাড়ি থেকে একটু দূরে দেখলেন দক্ষিণ সাইডের দিকে আহ, একটা শেপ দাঁড়ায় আছে, জাস্ট একটা মহিলার মতো লাগছে। মানে শেপটা এমন হয় যে ওটা একটা মহিলা, এটা বোঝা যাচ্ছে, কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি কি ওটা বোঝা যায় না। তো দাদা সিম্পলি এত ভোরে এখনো আজান দেয় নাই, টাইমটা অ্যাকচুয়ালি ছিল তখন 4:30 4টার এরকম মধ্যে, এখনো আজান দেয় নাই, এটা কি এখানে দাঁড়ায় আছে। তো দাদা কিউরিয়াসিটি উনি গেলেন ওই জায়গায়, এবং যতই সামনে যাচ্ছিলেন ততই মানে ওই জিনিসটা পেছাচ্ছিল। মানে একটু উনি একবার আসলে তখন স্পষ্ট না যে এটা কি সত্যি কোনো মেয়ে কি তো দাদা যাচ্ছিলেন। কিন্তু একটা সময় যে ওই এই জিনিসটা যেটাই হোক ওটা একটা গাছের সামনে গিয়ে ওটা অদৃশ্য হয়ে গেল। জাস্ট ওখানেই, মানে ওকে আর দেখা গেল না।
দাদা আমরা তো কী ব্যাপার এটা কোথায় গেল ওটা কিছু বুঝি না কিন্তু স্যার ওনার একটা হাসির শব্দ শুনলেন। এখন ওটা দেখার জন্য উনি হাসিটা কোত্থেকে আসছে জাস্ট শুনে আছে হাসিটা উপর থেকে আসছে, সেটা গাছের উপর থেকে। এখন দেখলেন এবং ওই জিনিসটা ওনার গাছের উপরে দাঁড়ায় আছে। গাছের থেকে গাছের যে আগাটা তার চেয়ে কিছুটা উচ্চতা সেটা লোক থেকে দাঁড়াইছে না মানে অনেক লোক আসছে ওইটাই বোঝাচ্ছে। এখন দাদা ওই জিনিসটা দেখে উনি ওটার মানে ওয়ের একটা হাসি ছিল। তো দাদা কিন্তু উনি বুড়ো মানুষ এত শখ উনি সহ্য করতে পারে না, উনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তো ওদিকে ফজর নামাজ তো হয়ে গেছে। ফজর নামাজের ওখানে স্থানীয় মুসল্লি ইমাম সহ যারা মানে যে যার বাড়িতে চলে যাচ্ছিল তো যাওয়ার সময় দেখে ওই আমার দাদা ওখানে মানে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তো ওনাকে যেহেতু চিনেন ওরা আমাদের বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে আনার পরে ট্রিটমেন্ট মানে সকালবেলা ওনার জ্ঞান ফিরল। তারপর বললো যে কী হয়েছে? তো উনি বললেন এরকম অবস্থা। কিন্তু ওনার অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট মানে বলার পরে উনি খুব অসুস্থ অবস্থায় ছিলেন। ওনার মানে একদম সেন্সলেস ছিল না। তখন স্থানীয় একজন বড় হুজুরকে আনালো। তো উনি যা বললো যে এটা একটা মানে কিছু একটা মানে খারাপ জিন টাইপের। এটা উনার উপর হইছে বা এটা চিকিৎসা করার আজানের সময় সে আরকি সেখানে আসছিল। সেই সময় ওনাকে পেয়ে গেছিল তো এরকম। কিন্তু ওটা আবার ছেড়েও দিছে দাদা, কিন্তু ওটার এফেক্টটা দাদার উপর ছিল কয়েকটি আর উনি সুস্থ হয়ে গেছে। সো আপনার একটা ঘটনা আছে তাই না? ঘটনা হচ্ছে আমাদের বাড়িতে অনেক মামা আরকি স্বামী চলে গেল। উনি যেটা হতো আরকি আমার ২ টা বাড়ি ছিল, জমিদার বাড়ি ছিল। একটা সার্টেন টাইম পরে নতুন একটা বাড়ি করেন দেন জমিদার বাড়ি সবাই সেখানে শিফট হয়ে যায়। বাট ওনাকে যখন বলা হইলো কিন্তু উনি বললেন যাবেন না। উনি ওখানে থাকবেন, উনি ওখানে যেয়ে ফিল করবেন। উনি একলাগে থাকতো। ওকে। তো কিছুদিন পরে উনি সবকিছু ঠিকভাবে চলতেছিল। কিছুদিন পরে রাতে ঘুমের সময় বিভিন্ন রকম আওয়াজ শুনতো। তো কেউ হাঁটতেছে ছাদের উপর বা পা টেনে টেনে কেউ ঘরের এপাশ থেকে ওখানে যাচ্ছে এরকম আওয়াজ। তো এভাবে চলতো। কিছুদিন পরে সে শুনলো যে ঘুমের মধ্যে যে কেউ একজন কাঁদতেছে। একটা মেয়ের কণ্ঠে কান্না কাঁদতেছে। তো সে ১ দিন ২ দিন ফার্স্ট আমি যেটা বুঝি তার মনের ভুল। সেরকম কিছুই না। টেনশনের শ্বাসই ছিল। তো সেগুলো হচ্ছে তার মনের ভুল। পরে একদিন সে সত্যিই যে সে দেখলো আরকি যে একদিন জানালা খোলা ছিল। তো সে দেখলো কি একটা মেয়ে জানালার বাইরে বিরোধ হয়ে দাঁড়ায় আছে। আর চুলগুলো আরকি উঠতেছে। তো এই লম্বা চুলের কারণে ভাবছে যে সেটা হয়তো মেয়ে হইতে পারে। তবে একটি জিনিসটা উনি তাকাইছে জিনিসের দিকে ওইটাও আমাদের তাকায় আছে। একটা সময় পরে উনি যখন যাবে জিনিসটা টানতে পারবে। উনি আসলে যে ফেস করতে ঠিক তখন জিনিসটা অদৃশ্য হয়ে গেল। আচ্ছা। দেন তারপর সেদিনের জন্য শেষ হয়ে গেল। তারপর কিছুদিন পরে যেটা হলো সেটা ওই কান্নার আওয়াজটা আবার শোনা যাচ্ছিল। তুমি রাতে ঘুমাতে পারতা না। জাস্ট কেউ একজন ওর মাথার কাছে এসে কাঁপতো আরকি। উইয়ার্ড আওয়াজ মানে এটা কান্নাও বলা যাবে না। মানে এটা রাতের মধ্যে ভয় পাওয়া তোর জন্য যথেষ্ট। কিন্তু উনি সাহসী মানুষ তাও উনার মানে এটা সবচেয়ে বড় যে কথা যে ঘরের মধ্যে উনি একলা। তো ওনার মনে হচ্ছে দোতলায় কেউ হাঁটতেছে। পায়ে আওয়াজ আসতো। মাঝে মধ্যে একটা গ্লাস ভাঙতেছে। বাট যখন উঠে গিয়ে দেখতেছি না গ্লাসের মতো কিছু ছিল না। তো পরে আরকি উনি এক হুজুরের কাছে গেল। তো ওখানে বলল আরকি যে ঘরের উপর কয়েক দোষ আছে অথবা ওনার উপর কিছু একটা সমস্যা আছে এটা উনি ওই হুজুর এখানে না আসলে বুঝতে পারবে না। তো ওনাকে আনা হইলো, উনি আসলো। আসার পর উনি পুরো ঘরটা পর্যবেক্ষণ করলো। তবে যেটা বুঝতে পারছি উনি কোনোভাবে ওনার সাথে জিনিসটা ঘরের ভিতরে ঢুকছে। আর সেটা অনেক ডিস্টার্ব করতেছে যে এইজন্য যে উনি কোনো একটা কারণে ওই জিনিসটাকে ডিস্টার্ব করছিল আরকি। ওই পাওয়ারটা ডিস্টার্ব করছে সেজন্যই আরকি ওইটা আমার কাছে আসছে। সো পরে ওনাকে আমি চলে যাবো একটা ঘটনায় চলে যাই না? আরেকটা ঘটনায় চলে যাই। ওকে, আমাদের সঙ্গে ১ম যিনি আছেন গেস্ট তার সাথে একটু আমরা কথা বলি। আপনার নামটা আমাদেরকে একটু বলবেন? হ্যালো লিসেনার্স, দিস ইজ জিকো ফ্রম গুলশান। ওকে। সো ইকো আপনার তো বেশ কিছু ঘটনা আছে এবং সেই ঘটনা থেকে কোনটা আমরা আগে শুনছি কোনটা? আসলে এই ঘটনা তো সবগুলো আপনাকে বাইরে শোনানো হয়নি। তো ফার্স্টে আমার নিজের সাথে যেটা হয়েছে সেটা আপনি বলতে চান। বেসিক্যালি আমার সাথে যে ঘটনাটা ঘটছে, আমার সাথে মানে ৩ টার মতো ঘটনা ঘটছিল। বাট কোনোটাই আমি বলব না যে কোনো হরর ঘটনা আচ্ছা। অথবা সামথিং লাইক মানে কোনো ভূত আসছে আমার সামনে এরকম কিছু না। ফার্স্ট যেটা ঘটনা বলবো সেটা হচ্ছে আমি জায়গার নাম উল্লেখ করতেছি না। সেটাও কিছুদিন আগে বলতে কি লাস্ট ২-৩ এপিসোড আগে সুমন ভাইরা আসছিলেন যখন, তখন তারা বলছিলেন তারা একটা জায়গায় গিয়েছিলেন যেখানে তারা ২-৩ তলার নিচে চলে গেছিলেন যেখানে জিবরান ভাইয়ের অনেক জ্বর ছিল, রাইট? তো ওইখানে আমি আমার মানে আমার দেশের বাড়ি ওখানেই মানে আশেপাশেই। তো আজকে থেকে ২-৩ বছর আগে আমি ওখানে গিয়েছিলাম। মানে আমি মাঝে মাঝেই যাই। বাট ২-৩ বছর আগে গিয়েছিলাম যে আমি নিচে দেখবো কি আছে। তো আমার সাথে আমার এটা না শোনার আগেই এমনিতে গিয়েছিলেন?
মানে না, না, আমরা জানতাম যে এখানে মানে আচ্ছা, মানে প্রচলিত ব্যাপারটা জানতেন আপনারা যে আছে সুরিয়ান কিছু আছে ওখানে নাকি মানুষজন অনেক ভয় পায়, নিচে অনেক কিছু আছে। এরকম ছিল যে ওইখানে নাকি এক জমিদার ছিল, সে নাকি ওই উপরে কিছু চেম্বারের মতো আছে। আপনারা যখন গেছেন হয়তো বা দেখছেন একদম উপরে, মানে রুফের উপরে যে কিছু চেম্বার আছে আলাদা আলাদা। দুটো এক জায়গায় কিন্তু নাও হতে পারে। হ্যাঁ, সে একটা কারণে আমি ওটা বলতেছি, হ্যাঁ সেটাই। আপনি আপনার স্টোরি, আপনি আপনার স্টোরিটা বলেন। আহ, ওইখানে আমি যাই এবং ওখানে 3টা ফ্লোর আছে। তো আমি সেকেন্ড ফ্লোর পর্যন্ত যেতে পারছি, থার্ড ফ্লোরে যেতে পারিনি বিকজ ওইটা পুরো বন্ধ ছিল। সেকেন্ড ফ্লোরে যাওয়ার পরে আমার সাথে আমার আমার আরও 2-3 জন ফ্রেন্ড ছিল। তো আমরা বলতেছি কই ভূত কই কিছু তো আসে না, এই সে আমাদের সাথে লাইট ছিল। আমরা ওখানে ঢুকছি মাগরিবের কিছুক্ষণ আগে। তো ঢোকার পরে ঘুরতেছি, কিছুই তো নাই। তো তারপর আমরা অনেক ফটো সেশন করতেছি যে আচ্ছা ভূতের সাথে ছবি টবি তুলতে। আচ্ছা, আপনি একটু মাইকের কাছ ধারে একটু কাছে আসতে হবে। হ্যাঁ। তো আমরা মানে তো আমরা ওখানে ফটো সেশন করছি যে ভূত কই ভূতের সাথে হয়তো বা ছবি টবি তুলবো। তো মানে একদম সেন্ট্রাল যে চেম্বারটা আছে ওইখানে যাওয়ার পরে মানে মাঝখানে যেই ঘরটা ওইখানে যাই। ওইখানে যাওয়ার পরে ওখানে চারদিকে 4টা মানে ঢোকার জায়গা আছে। তো একটা দিকে আমার একটা ভাইয়া দাঁড়াইছে আর বাকি দিকে আমরা দাঁড়ানো। পেছন দিকে লাইট দিয়েছি যেন মানে দেখা যায় যে ক্যামেরার পজিশন ঠিক আছে কিনা। ক্যামেরা আমার হাতে ছিল। তো তার আগে যেটা বলি যে আমরা যখন ওইখানে যাই মার্টিন মানে যেহেতু নিচে আন্ডারগ্রাউন্ডে অনেক গরম ছিল। বাট সার্টেনলি মানে পুরো এনভায়রনমেন্টটা আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে। মানে ভালোই ঠান্ডা হয়ে যায়, লাইক মানে মনে হয় শীত লাগছে এরকম কিছু একটা। তো তারপরে আমি একটা স্মেল পাই, আমার ফ্রেন্ডে জিজ্ঞেস করি তোরা কি কোনো গন্ধ পাচ্ছিস, বলতেছে না তেমন কিছু পাচ্ছি না। বাট আমি যে স্মেলটা পাই এটা এরকম লাইক ফুল পচে গেলে যে গন্ধটা হয় আর কি। জিনিসটা মানে অনেক ভালোও না আবার একদম খারাপও না, মানে ফুল পচে গেছে এরকম কিছু একটা। তো আমি স্মেলটা পাওয়ার পর আমি ছবি তুলি আর কি। তার একটু পরেই ছবি তুলতে যাই। তো ছবি তোলার সাথে সাথেই যেটা হয় যে আমার ভাইয়ের ছবির ঠিক মানে ডান কোনায় একটা ফ্লাইং অবজেক্ট দেখতে পাই আমি। তো যদি কোনো পোকা ওখান দিয়ে যায়, যেহেতু আমাদের কাছে টর্চ লাইট আছে আমরা দেখতে পারবো, কারণ একটা পোকা তো আর 40-60 কিলোমিটারে যাবে না, ঠিক না, আমার সামনে দেখা যাবে। তো জাস্ট মানে হঠাৎ একটা ছবি চলে আসলো। দেন আমরা যেহেতু 4টা কোনায় ছিলাম, মানে 4টা ঢোকার যে দরজা, আর রুমটা খুব বেশি বড় ছিল না। এটার সময় এই চেম্বারটার সময় হবে একটু বড় হতে পারে। তো আমরা পুরোটাকে ভালো মতো সার্চ করি কোনো পোকা আছে কিনা এখানে, লাইক জিনিসটা একটু বড় এরকম একই সাইজের হতে পারে। তো ওখানে কিছুই ছিল না। তো জিনিসটা দেখতে লাইক এরকম যে আমাদের কাছে মনে হয়েছে আমরা এই পর্যন্ত যে কজনকে দেখাইছি, তো তারা বলছে এটা কি জানি না আমরা। তো জিনিসটা দেখতে লাইক একটা মানুষ সামনের দিকে হয়তো বা 2টা হাত বাড়িয়ে আছে, পেছনে 2টা পা, মানে পাটা হলো ব্লু, মানে ফায়ার ওখানে এরকম পায়ের একদম মানে এই যে, আর পেছনে ডানাও বলবো না অথবা কোনো কাঠির মতো কিছু এরকম একটা। আমি ছবিটা আমার সাথে নিয়ে আসছি, আমি দেখাবো এসের পরে। তো এটা আসার পরে মানে কয়েকজন ভয় পেয়ে যায়। তো আমি বলতেছি না এটা নিশ্চয়ই কোনো পোকা টোকা হবে। তারপরে ভালো মতো সার্চ করি আশেপাশে, দেখি না এবং কিছুই নেই। কারণ দোতলার নিচে মানে মাটির আন্ডারগ্রাউন্ডের মানে 2টা ফ্লোর নিচে এরকম কিছু থাকার কথা না। হয়তো বা বাদুড়ের বাচ্চা থাকলে এরকম কিছু থাকতে পারে, বাট ওইটা তো এরকম শেপের হবে না অবভিয়াসলি। তারপর আমরা ওখান থেকে বের হয়ে আসি, বের হয়ে আসার পরে আমরা আমাদের মানে বাসায় চলে আসি আর কি, কাহিনীটা ছিল। আচ্ছা, সো আমরা কি আরেকটা ঘটনায় যাব? এখানে না, এখানে কিছু বলবেন? না মানে ছবিটা আমরা আগে দেখি, তাই না? ছবিটা দেখে তারপরে মজা হবে। হ্যাঁ, ওকে। সো আমরা নেক্সট ঘটনায় চলে যাই। নেক্সট ঘটনায়, হ্যাঁ, আমরা নেক্সট যে ঘটনা আছে, আমরা আরেকজন আছে ওনার কাছ থেকে একটু ঘুরে আসি, তারপরে আপনার কাছে আবারও আসছি। আপনার নামটা বলবেন একটু, কি আসতে হবে একটু। আসসালামু আলাইকুম। ডিয়ার লিসেনার্স, আমি মোহাম্মদ সাইফুর রহমান আদিল, পেশায় একজন আইনজীবী। তো আমার পড়াশোনার জীবনে পুরোটা সময়, বিশেষ করে আমি যখন বয়স আমার 10 পার হয়, তখন থেকে আমি সবসময় সবসময় বলতে কি প্রায় সময় আমার সাথে আমি আমার আশেপাশে জিন বলতে কিছু একটা আজ করতে পারি। অ্যাকচুয়ালি আমাদের বংশগতভাবে জিনিসটা আছে। আমার বড় দাদা হুজুর, আমার দাদা, তারা সবাই জিন পড়াতো। তো আমাদের একটা মাদ্রাসাও আছে 1895 সালের চাঁদপুরে। তো ওখানে একটা সময় ছিল যখন প্রথম মাদ্রাসার নামকরণ করা হয়, তো মাদ্রাসার নামকরণ করা হয়েছিল মাদ্রাসা তো জুলকারনাইন। কারণ উনি বিশ্বাস করতো যে ওনার মাদ্রাসায় ওনার কাছে মানুষের সাথে জিনও পড়াশোনা করে। তো লাস্ট যে জেনারেশন আমরা পেয়েছিলাম যারা ওনাকে দেখেছিল,
মাওলানা মজিদ সাহেবকে। তো তারা বলতো যে প্রায় সময় রাত্রিবেলা, আমার তাদের কাছেও আমি শুনছিলাম যে প্রায় সময় রাত্রিবেলা দেখা যেত যে ওনাকে শূন্যে করে কেউ ভাসায় নিয়ে যাচ্ছে। তো ওনার এটা আসলে ওনার কারামতি ছিল না, এটা ছিল ওনাকে চরে নিয়ে যাওয়া হতো। তো চরে একটা আসর বসতো, প্রায় বৃহস্পতিবার রাত্রে চর আসরটা বসতো। তো সেই আসরে উনি পড়াতেন এবং মুরব্বীরা দেখতেন। যারা মুরব্বী বলতে যারা আমার দাদার বয়সী, যাদেরকে আমি পেয়েছিলাম, প্রায় 6-7 জন ছিল তার স্টুডেন্ট, যারা মারা গেছে অলরেডি, নেই বলতে গেলে কেউই। তো তারা বলতো যে তো আমরা শুধু দেখতাম, চরের পাশে আমরা যখন যাইতাম তখন দেখতাম যে অনেক সাদা পাগড়ি পরা লোক, মানে কাউন্ট করার মতো না, সহজে কাউন্ট করা যেত না, ওনাকে ঘিরে বসে আছে। তো ওনার আরেকটা কারামতি যেটা ছিল, যেটা সবসময় হতো, উনি কলকাতায় 24 পরগনায় প্রায় সময় প্রতি মাসে একবার যাওয়া আসা করতেন। তো উনি কখনো স্টিমার যেতেন না, তো সবসময় নৌকায় যাওয়া আসা করতেন। এবং অবাক্যর বিষয় হচ্ছে ওনাকে প্রায় সময় বিভিন্ন ঘাটে মাঝি ছাড়া নৌকা চলতে দেখা যেত। তো একটা সময় ওনার ইন্তেকালের পরে এই জিনিসটা একটু কমে আসে। তো আমি এরপরে আমার দাদার সময় বা আমার ফাদারের কাছ থেকে তেমন কিছু শুনতে পাই নাই। আমার ফাদার কোনো সময় আসলে বলতো না, কিন্তু আমার সাথে যখন হলো তখন আমার ফাদারকে দেখলাম একটু সিরিয়াস হলো উনি। আমার খুব আতর ইউজ করার অভ্যাস ছিল। তো আতর ইউজ করার অভ্যাসটা এত চরম মাত্রায় যে আমি কখনো কখনো মানে একসাথে দুইটা তিনটা ফ্লেভার শরীরে বিভিন্ন জায়গায় মাখতাম। তো একটা সময় দেখা গেল আবার আমি স্যারের কাছে পড়তাম, তো ওখানে ওনার কাছে কিছু প্যারানর্মাল কিছু দেখতে পাই। ওনার কাছে কিছু জিন ছাত্র আসতো, প্রায় সংখ্যায় কখনো 2 জন, সংখ্যায় কখনো 3 জন। তারা কোরআন শরীফ পড়তো, কিন্তু তারা কখনো খুব একটা সাউন্ড করতো না, খুব লো ভয়েসে। তা আমি যখন পড়তাম তারা শুধু শুনতো, এবং আমি চলে যাওয়ার পরে তারা পড়াশোনা শুরু করতো। তা আমি মাঝে মধ্যে আড়ি পেতে শুনতাম। একদিন এমন সমস্যা হলো, আমি উজু করতেছি, ওদিন খুব আতর মাখলাম, তাই অনেক পারফিউম মাখা, আমি উজু করতেছি। উজু করার সময় পিছন থেকে কে যেন আমাকে পানি মারলো। পানি মারলো তো মারলো, আমার পুরো শরীর ভিজে গেছে। অ্যাকচুয়ালি পিছন থেকে যদি পানি মারা হয়, নিশ্চয়ই সামনে পেট বা তার নিচে অংশ কিন্তু ভিজবে না। কিন্তু আমার ক্ষেত্রে কী হলো, আমার পুরো শরীরটা পানিতে ভিজে গেল। আমি পিছন থেকে তাকালাম, কিন্তু কোনো পানি দেখলাম না। কারণ যেখান থেকে পানিটা মারছে সেখান থেকে অ্যাটলিস্ট 2 ফোঁটা 3 ফোঁটা পানি থাকতো, সেখান থেকে কোনো পানি নেই। আমি আন্দাজ করতে পারতেছিলাম যে পানিটা হয়তো 1 ফিট দূর থেকে মারা হয়েছে, কিন্তু আমি বুঝতে পারতেছিলাম না আমি কী করব। আমি তাকালাম আশেপাশে, কিছুক্ষণ পর দেখলাম আমি উঠে যখন নামাজের দিকে গেলাম, নামাজের দিকে যেতে যেতে আমি দেখলাম যে আমার শরীর পুরো শুকিয়ে গেছে এবং খুব জ্বর আসলাম। বাসায় চলে গেলাম, 1 সপ্তাহ জ্বরে ভুগলাম। তারপর আমি আমার স্যারকে জানাই ঘটনাটা। তখন আমার স্যার বললো যে আমার এই আতর ইউজ করার বিষয়টাতে ওরা আকৃষ্ট হয়ে গেছে, এবং আমাকে দাড়ি না ওঠা পর্যন্ত উনি যেটা বললো যে দাড়ি না ওঠা পর্যন্ত আতর ইউজ করা বন্ধ করে দিই। আচ্ছা, আপনি একবার কোনো একটা জিম বা কিছু একটা দেখেছিলেন, সেটা বলে। হ্যাঁ, সেটা হচ্ছে আমার বিয়ে হয় 31 ডিসেম্বর। তো বিয়ের পরের দিন সকালবেলা, বিয়ের পরের দিন না, আপনি স্টুডেন্ট লাইফে একটা দেখেছিলেন। স্টুডেন্ট লাইফে আসলে এটা জিন ছিল কিনা আমি এখন পর্যন্ত শিওর না, বাট আমার কাছে সন্দেহ হচ্ছে। ঘটনাটা ঘটছে এরকম যে আমি হোস্টেলে থাকতাম, মাদ্রাসা হোস্টেলে। তখন ওয়াজ মাহফিল হচ্ছিল। মাহফিলের সময় আমাদের বাধ্যতামূলক ছিল যে রাত্রেবেলা মাহফিলে থাকতে হবে। তা আমরা ছিলাম। তা আমাদের মধ্যে থেকে 2টা স্টুডেন্ট ওরা টয়লেটে গেল, মানে মসজিদ থেকে বেরোয়। অ্যাকচুয়ালি ওদের আসলে পড়ানোর ইচ্ছা ছিল, তো ওরা গেল। তো ছিল ওই জায়গাটা এরকম যে টয়লেটে যাওয়ার আগে একটা হাউস ছিল আমাদের। হাউসটা এখন নেই অবশ্য ওখানে। হাউস ছিল, সেই হাউসের ডিপটা ছিল আপনার প্রায় 20 ফিট, 20 ফিট ডিপ ছিল। প্রায় 3000 লিটার পানি মানে হাউসটা ধরতো বলতে গেলে। তা আমি যখন যাই তখন অ্যাকচুয়ালি হাউসের কল বন্ধ থাকার কথা, তখন হাউসের কলটা দেখি বন্ধ। আমি আপনার একবার সেটার কথা বলছি, যে ঘটনাটা সেটা আমি একটু বলি। আপনি আমাকে একটু আগে বাইরে বলেছিলেন যেটা, সেটা হচ্ছে যে আপনি পড়তে গিয়ে তখন আপনি কোনো হ্যাঁ, একজনকে আমি সেটা হচ্ছে প্রথম দিন যেদিন আমি আমার স্যারের কাছে আমি জিন দেখতে পাই। প্রথম দিন সেদিন আমি তখন ক্লাস 10-এ উঠবো, 9 থেকে 10-এ 2001-2010-এর মাঝামাঝি শীতের সময়। তো দেখলাম যে 2টা লোক আসলো। তো স্যার বের হয়ে গেল, রুম থেকে বের হয়ে গেল, 2টা লোক আসলো। তো লোক 2টা মুখ থাকা বলতে গিয়ে আসলে অ্যাকচুয়ালি ওখানে পুরুষ মানুষ বলতে আমি আর স্যার। আর লোক 2টা কিন্তু পুরুষ ছিল, মানে তাদের বিহেভ, চাল চলন, তাদের কথা শুনতে পাচ্ছিলাম না, কিন্তু তাদের বিহেভে বোঝা যাচ্ছিল যে পুরুষ মানুষ।
কিন্তু পুরুষ মানুষ কিন্তু তাদের মানে মাথায় যে চাদর মানে রুমাল দেওয়া ছিল, রুমালটা প্রায় বুক পর্যন্ত চেহারা দেখা যাচ্ছিল। এবং তারা যখন রুমে ঢুকলো, স্যার তখন আমাকে ইশারা করলো রুম থেকে বের হয়ে যাওয়ার। তো যখন আমি বের হয়ে যাবো তখন অ্যাকচুয়ালি বের হতে ইচ্ছে করতেছিল না, কারণ তখনও আমার ভিতরে মানে পারফিউমের নেশাটা খুব বেশি কাজ করতো। তো আমি দেখলাম, যেটা মানে অনুভব করলাম, রুমটা খুব মানে কমফোর্টেবল একটা ওয়েদার আসছিল রুমের ভিতরে, যদিও খুব গরম, রুমটা একদম ঠান্ডা এবং এত সাংঘাতিক রকম মানে কারো গন্ধ ওদের মানে দুজনের গা থেকে আসতেছিল। আর স্যারের গায়ে কোনো পারফিউম ছিল না, ওদের গায়ে খুব গাঢ় গন্ধ ছিল, খুব গাঢ়, মানে গন্ধে বলতে গেলে একরকম নেশা হয়ে যাওয়ার মতো। তো পরবর্তীতে আসলে প্রথমে যে ঘটনাটা আমি বলছিলাম যে পানি মারা হয়েছিল আমাকে, পরবর্তীতে আমি স্যারের কাছে জানার পর আমি জানতে পারি যে ওরাই ছিল। ওরা চাচ্ছে, ওরা মানে পছন্দ করতো না কোনো মানুষ পারফিউম গায়ে দিয়ে কোনো মানুষ চলাফেরা করবে, এটা পছন্দ করতো না। এবং ওরা যেখানে যাইতো সেখানে কোনো পারফিউম কোনো মানুষ ইউজ করলে ওরা সমস্যা করতো। ওকে, তখন তাবিজ তখন সবসময় গলায় পরে রাখতো, দেন তারপর ওই তাবিজের কারণে নিচে চলে গেছে, আর সেটা খুব বেশি গড়ায় না জিনিসটা। সো এই ছিল ঘটনা। আমরা এখন ঘটনায় চলে যাই। সাকিব ভাই, কি ঘটনাটা কি রেজওয়ানের কোনো ঘটনা আছে? ওকে, আচ্ছা রেজওয়ান আমার একটা ঘটনা ফাইন। এটা আসলে আমার গল্প না, আর আমার গল্প যদি এটা হয়তো আমি আসলে এটা বলতাম না। আচ্ছা, কারণ এখানে একটা ঘটনা আসলে তো অন্যরকম। আচ্ছা, তো আমার একটা ফ্রেন্ড ছিল মুনায়েব, জিব্রানও চেনা, জিব্রানের ফ্রেন্ড। আর ও আমার সাথে আমার একটা ব্যান্ডে প্লে করছে। তো একবার ওর বাসা উত্তরা, তো আমার বাসায় প্রায় আসতো। আমার বাসা তো মোহাম্মদপুরে, আর ওর বাসা উত্তরাতে। তো আমরা রাতে জ্যাম করতাম, গিটার জ্যাম করতাম। তো একদিন সে হঠাৎ আসলো, মানে তার চেহারা খুব মানে ভয়ঙ্কর, চুল্লো দাঁড়ায় গেছে এরকম একটা ব্যাপার। কী ব্যাপার, মনে হয় কী হয়েছে? বলে আমি একটা অ্যাক্সিডেন্ট করছি আজকে, আমি একটা মেয়েকে মেরে ফেলছি উত্তরা রোডে। তুমি অ্যাক্সিডেন্ট করছো, মেয়েকে মেরে ফেলছো? বলো কি, পুলিশ কেসে গেল? বলে হ্যাঁ, এরকমই কিছু একটা। তো কি করবো এখন? আমি তাহলে আগে চলো তোমার গাড়িটা সার্চ করি, তুমি অ্যাক্সিডেন্ট করছো, তোমার তো দেখতে হবে, তার রক্ত লেগে আছে, ঠিক করতে হবে। গিয়ে দেখলাম কোনো রক্ত কিছুই লেগে নেই, কিছুই না, কোনো কিছুই না। পরে উত্তরা রোডেও খবর না হলো, আসলো কেন, আসলে পরে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল কিনা কিছু, তো কিছুই আসলে হয় নাই। কিন্তু মোনায়েত আমাকে যে গল্পটা বললো, আর আমি একটা কথা বললো, কিন্তু খুব সত্যি কথা বলো, যে এটা তুমি জানো, সাধারণত মিথ্যা কথা বলতো না। সাধারণত মিথ্যা কথা বলতো, বাট এখন বলো। না না না, আমার মনে হয় না এটা মিথ্যা কথা ছিল, কারণ আমি ওকে নিজের চোখে দেখছি যে মানে ফেশিয়াল এক্সপ্রেশন ছিল, যেটা ছিল একটা ভয়ঙ্কর অবস্থা। সে আসলে ওয়ার্ডটা ছিল, অনেকে অ্যাক্সিডেন্ট করলে মানুষের যেরকম অনেক নার্ভাসে যে সেরকম একটা জিনিস ছিল। তো ও আমাকে বললো যে সে আসতেছে ঢাকা উত্তরা রোডে, কিন্তু যে একটা রেল ক্রসিং আছে যে যেটা দিয়ে ইসে চলে যায়, যে এখন মানে বসুন্ধরার দিকে যে করে ওই জায়গাটাতে। তো ও দেখলো যে হঠাৎ করে 3টা মেয়ে রাত্রে 12টার দিকে, প্রথমে জীবন মনে হয় রাত 12টার সময় 3টা মেয়ে তো রাস্তা পার হওয়ার কথা না, আর তো অনেক উঁচু আইল্যান্ড। ওখানে আমি দেখলাম 3টা মেয়ে রাস্তা হঠাৎ করে আমার সামনে আসলো, আমি তাদের উপর দিয়ে চলে গেলাম গাড়ি নিয়ে। তো এটা একটা পরে আসলে ওটা কোনো কিছুই ছিল না, কিছুই হয় নাই। তো আমার ধারণা ছিল সেটা একটা ভূত। আমি বললাম যে এটা ভূত, যে তুমি ভূতের হাতে পড়ছো। এরপর থেকে মনে হয় রাতের বেলা কখনো ওদের ঢাকা উত্তর রোডে গাড়ি চালাইতো না। এটা হচ্ছে কিন্তু ওই রাস্তাটা নিয়ে অনেক প্রবলেম। চকিতে ঢাকা তো তুই রাতে গাড়ি রাইড করতো না, কারণ আমি ওকে বলছিলাম এটা ভূত ছিল। আর কোনো কুসুমদার সময় চলে আসবো, দ্যাটস ইট। এটা চলেও দিয়ে বলে সুই রাস্তা নিয়ে আসলে অনেক ঘটনা আছে। স্পেশালি ওই স্পটটাতে একদম ওই সেটাই। তা আমি আসলে সাউন্ড নিয়ে কাজ করি, তো আমি একটা জিনিস জানি যে দেখবেন অনেক সময় হরর মুভিগুলোতে কিন্তু সাধারণত মানে যদি সাউন্ড মিউট করে দেয় তাহলে কিন্তু অনেক হরর কোনো মানে ভূতের কোনো সিন থাকলেও সেটা ভয় লাগে না, কারণ ওই সাউন্ড ফ্রিকোয়েন্সিটা কিন্তু অনেক কিছু, ইভেন অনেক সময় সাইলেন্ট থাকে তবুও কিন্তু করে, কারণ আসলে হিউম্যান নেচার কিন্তু 16 হার্টসের নিচে আসলে শোনে না। কিন্তু 16 হার্টসের নিচে যদি কোনো ভাইব্রেশন দেওয়া যায়, সেটা কিন্তু মানুষ নার্ভাস সিস্টেমে কিন্তু ফিল করে যে সামথিং। আমার ধারণা হয় যেসব জায়গায় মানুষ এই ধরনের ভূত টুত দেখে, আসলে আমি তো ভূত বিশ্বাস করি না, জিবরান সাকিব আমাকে মারবে, তো আমার ধারণা ওসব জায়গায় বলতে এই ধরনের রাকিব মারবে, সাকিব ভাই মারবে, ডেফিনেটলি আমি জিবরান মারা যায়, তা আমার ধারণা ও তো আমি বিশেষ বলি, আমার ধারণা ওসব জায়গাতে কোনো ফ্রিকোয়েন্সি থাকে এরকম কিছু হয়তো বা। থ্যাংক ইউ প্রফেসর রেজওয়ান মূল্যবান বক্তব্যের জন্য। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে দেখলাম অনেক মানুষ অনেক ভূত অনেক ধরনের নতুন ভূত, কোরআন ভূত, মামদ ভূত, তারপর দুঃখী ভূত, অনেক ভূত SMS পাঠিয়ে, সব ভূতের কাছে আমার একটা রিকোয়েস্ট। আমার একটা ফ্রেন্ড আমাকে বলছে যে আমাকে একটা গরু কিনে দেবে এবার কোরবানি দেয়।
দেবো, মানে আমি গরিব তো, আমার টাকা পয়সা নেই, তো সে আমাকে বলছে একটা গরু কিনে দেবে। যদি আমাকে সে গরুটা কিনে না দেয়, প্লিজ, সব ভূত যেন কার উপরে ভর করে, এটা আমাদের রিকোয়েস্ট, প্লিজ ভূতগুলা আমাকে হেল্প করো, এটা পরে তো গাইডের একটু বেরি না ওনাদের স্টোরি আমি জানতাম না, বাট ওই অ্যাজ রাসেল ওয়াজ সেইং ওই রাস্তায় অনেক ওই ঘটনা আছে, লট অফ পিপল হ্যাভ হ্যাড এক্সপিরিয়েন্স। আমি একটা জিনিস খাই সাকিব ভাই দেখেছি ওই রাস্তাতে, যতদিন আমি, আমার ম্যাক্সিমাম আত্মীয় স্বজন সবাই উত্তরাতেই থাকে, তো যতবারই আমি ওই রাস্তা দিকে দেখেছি, আমি একদমই সত্যি, আপনি জানি রেটটা, আমি দেখি যে গাড়ির কাঁচ বা কোনো একটা কাঁচটা যেরকম ভাঙা পড়ে থাকে, মানে এটা রেগুলার হয় যে কাঁচ টাচ কিছু একটা পড়ে আছে, ওই ঠিক মানে এয়ারপোর্টের কাছাকাছি একটা জায়গায় এরকম যে আমি কিন্তু মাঝে মাঝে দেখি এটা। তো ভিড় বেড়ে গেছে, so এখন প্রবলি এসব কমে গেছে। আগে তো অনেক জনমানুষ ছাড়া আছে, তো ডিভাইডেড ছিল না, এখন তো হিউজ এরিয়া ছিল না, ছিল না। রাস্ট রিচ করা হতো আমাদের স্টোরিতে আছে আগে কুটা সো কল্ড এক্সপোনি, আমারও তোর যেটা ছিল রুমে আমাদের বেসিক্যালি এটা জাস্ট লাস্ট উইকের ঘটনা। লাস্ট উইকের না, লাস্ট উইক আগে উইক, কারণ লাস্ট উইক উই ডিসকভার্ড সামথিং এলস। আচ্ছা যাই হোক, এই 1-2 সপ্তাহ আগের কথা, ঘটনা ঘটছে আমাদের বাসাতে। আমি তো এখন ভর্তি হেডকোয়ার্টারই আছি, কারণ আমাদের এডিং চলছে, সার্ভে কাজ চলছে। সো জিব্রান আসছে, তো উইকেন্ড ছিল, তো উইকেন্ডে জিব্রান আসছে, তো রাতেবেলা অর্থে অ্যালবাম রেকর্ডিং হচ্ছে, হেভি ফুটতে হচ্ছে, সেই ইভেন্টটা কোয়ার্টারে। তো নতুন যে মুভিটা বেরোচ্ছে গ্রিন ল্যান্টার্ন, জিব্রান ওটা দেখে নেই, ওটা সে ডিভিডি নিয়ে আসছে, সো আমরা ওটা দেখবো। ফাইন, তো আমরা মুভি ছাড়ছি অ্যারাউন্ড 3:30-4 রাত, ফ্রাইডে রাত ছিল পরে। সেটা তো আমরা মুভি টুভি দেখলাম, তো দেখে বিভিন্ন কারণে মুভির অনেক কিছু আমাদের পছন্দ হয়নি, অনেক কিছু এনজয় করেছি, অনেক কিছু পছন্দ হয়নি। তুমুল ডিসকাশন এটা নিয়ে, কারণ আমরা বিগ কমিক ফ্যান্স। তো গ্রিন ল্যান্টার্ন কোথায় কী পড়ছে, সেই ধরনের মুভি ভালো হয়নি, ক্যাপ্টেন আমেরিকা ভালো হয়নি, এগুলো বহুত কিছু নিয়ে অনেক সব ধুয়ে ফেলতেছে, আমরা আর কি সব ফাটাই ফেলতেছি। এরকম করতে 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 তখন বাজে 7টায় এই কথা হচ্ছে। তো আমরা এমনভাবে বসেছিলাম, মানে আমি তুমি যেভাবে এখন বসেছি এরকম ফেসিং মানে মুখোমুখি টাইপের। তো জিব্রান বসেছিল বিছানার উপর, আমি বসছিলাম আমার টেবিলের পাশে চেয়ার আছে, চেয়ারে। আর আমাদের দুজনেরই সামনে হচ্ছে টিভিটা, মানে সামনে আছেন মুখোমুখি তাকালে এক সাইডে টিভিটা, আর প্যারালালি আমাদের টিভিটা আছে, মানে ঘুরে তাকালেই টিভি। তো টিভি থেকে আমাদের দূরত্ব হবে সে 5 ফিট ম্যাক্স, আচ্ছা এর বেশি না আছে। সো আমরা কথা বলছি, সাডেনলি সামথিং হ্যাপেন্ড। আমাদের 7টা সকাল ভোরবেলা, হ্যাঁ সকাল 7টা বাজে, সামথিং হ্যাপেন। তো আমার ব্রেন এটা রেজিস্টার করছে যে সামথিং হ্যাপেন। জিব্রান আমার কি যেন বলছিল, আঙুল তুলে আমার দিকে পয়েন্ট করে 25 টাকা ব্যক্তি যেটা দিয়ে বলতেছে, তা আমিও খুব শুনতেছি, মাথা নাড়তেছি, সামথিং হ্যাপেন। মাই ব্রেন রেজিস্টার যে একটা জিনিস হয়েছে কিন্তু এটা সম্ভব না, সো ইগনোর ইট। আচ্ছা, সো আমি এটা ইগনোর করছি, আমি যেভাবে তোমার দিকে যেভাবে তাকিয়েছি ওই যেভাবে দিয়ে তাকিয়েছি। জিব্রান কথা বলতেছে, বলতে বলতে ও কি জানি বলতে বলতে হঠাৎ করে আঙুল তুলে জাস্ট থেমে গেল। থেমে গেলে তারপরে সে যেই জায়গাটায় ওই জিনিসটা হয়েছে ওইদিকে পয়েন্ট করছে, পয়েন্ট করে বলছে কি আচ্ছা না থাক। উনিও নোটিস করছে, মানে ওরও ব্রেনে প্রবলেম হচ্ছিল যে এটা কি হলো, এটা কি দেখছি নাকি না, ঘটনাটা কি হলো। তবে সেও জিনিসটা আচ্ছা না থাক বলে ইগনোর করার প্রিপারেশন নিয়েছে, যেটা সে ইগনোর করে কথা ফেরত চলে যে কথা বলছিল। কিন্তু আমি তখন বুঝে গেছি যে জিব্রানও দেখছে, আমিও দেখছি, কারণ সে এক্স্যাক্টলি ঘুরা ওর হাত তোলা ছিল, আমার দিকে পয়েন্ট করছিল, সে তুলে যেখানে জিনিসটা হয়েছে ওইখানে পয়েন্ট করছে। আচ্ছা পয়েন্ট করে আচ্ছা না থাক বলে সে এটা হয় নাই আর কি। আমি তখন ইমিডিয়েটলি বলছি জিব্রান তুই দেখছিস, তখন বলি হ্যাঁ। জিনিসটা কি এখান থেকে এখানে গেছে, বলে হ্যাঁ। চল সুমন ভাই রুম, এত সুমন ভাই রুম হচ্ছে পাশেই, দৌড় দিয়ে সুমন ভাই রুমে গেলাম, ওখানেও হেভি আড্ডা হচ্ছে। তো ওখানে গেলাম, তো সময় বললাম সময় যাতা হয়েছে রুমে। বেসিক্যালি আমি আর জিব্রান, তুমি আমি যেভাবে বসে আছি ওইভাবে প্যারে বসে আছি। এখন ইম্যাজিন আমার বাম দিকে, তো যে উনি যেখানে বসে আছে সেটা রেডিওতে কীভাবে বোঝানো যায় না, মানে আমার বাম দিকে আমার 5 ফিট দূরে হয়তো, আচ্ছা, মানে একটা ত্রিভুজের মতো হচ্ছে, ট্রায়াঙ্গল শেপ। সো বাম দিকে 5 ফিট দূরে হঠাৎ করে সামথিং ফ্লোর থেকে সে আধা ফিট উপরে, সামথিং পাপড আউট অফ এক্সিস্টেন্স, আর ঠাস করে আসলো কালো, হ্যাঁ ইট ইস কেম, ঠাস করে জিনিসটা ছিল না, ওটা আসলো। তারপরে আমি ধরো তোমার দিকে তাকিয়েছি, জিনিসটা আমার চোখ খাচ্ছে, আমার কোনাকুনি দেখতে পাচ্ছি। আমি দেখলাম যে সাই করেটাও ধরো এভাবে
সাই করে সে ধরো ডান দিকে বাম দিকে চলে গেল আর কি। হ্যাঁ চলে আবার কি ডিসিপ্লিন। আচ্ছা বা জিনিসটা ফাট করে আসলো এসে একটা ই হয়েছে আবার সুপার ফাস্ট। সো অ্যান্ড ইট ওয়াজ ধরো একটা 1.5 ইঞ্চি স্কোয়ার যদি আমি ধর একটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার শেপ একটা 1.5 ইঞ্চি এবং আমার কাছে মনে হচ্ছে স্টার্নিং এভাবে ছিঁড়ে গেছে বুঝছো। আমি দেখছি যে হঠাৎ করে আমি কথা বলছিলাম, আমার ডান দিক থেকে একটা কিছু একটা মানে কোণা থেকে সামথিং অ্যাপিয়ার্ড, সাই করে দিক দিল ঠিক 1.5 ফিট উপর দিয়ে। আমি মানে আমার মনে হচ্ছিল যে আই স ইট, বাট আমি এটা কি আমি মানে মানে আমি কি বলে যে সেটা ভুল হতে পারে এরকম কোনো কিছু ও করে ডিসিশন নিয়ে নিছে মানে আমি তো কথা বলছিলাম না, সো আমার ডিসিশন নেওয়াটা এক্সটার্নাল হয় না, ইন্টারনাল হচ্ছে। আমি ওর কথা শুনতেছি এক্সাইটেড হয়ে মানে আসলে কথা বলতেছিল, কথা মাঝখানে এটা কি রইলো, ও আচ্ছা কথা বলছিল তখন। হ্যাঁ সে তো কথা বলতেছে, বলতে বলতে থাইমা ওইদিকে পয়েন্ট করে ও আচ্ছা না থাক সেটা বাদ। আর ওই যে মানে প্যাশন মানে আমরা দুজনেই খুব প্যাশনেট। So basically it was a rectangular thing, black. It appeared out of nowhere আমার টিভির নিচে ঠাস করে আসলো, এসে সাই করে গিয়ে আবার চলে গেছে। এবং আমরা উই গট ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট বিকজ আমরা অনেক বছর আগে, প্রায় 5-6 বছর আগে আমরা জিবরানের জমিদার বাড়িতে করটিয়া পান্নি ফ্যামিলির জমিদার বাড়ি আছে, ওখানে আমরা গেছিলাম পান্নি। ওখানে ওখানে আই হ্যাড আ সিমিলার এক্সপিরিয়েন্স উইথ আনাদার ফ্রেন্ড অফ মাইন অ্যান্ড আমি একটা জায়গায় বসতে আমি প্যারালালি বসেছি। এক্স্যাক্টলি আপনি অনেক শুরুর দিকে একবারই হাসা খাবো বলছে অনেক ছিল একদম প্রথম দিকে। So, ওখানে যেটা হয়েছিল ওখানে জিনিসটা আরো ছোট ছিল এবং আমার চোখের সামনে দিয়ে গেছে, মানে চশমা যদি পরে থাকি চশমার এই সাইড থেকে এই সাইডে, আর ডান চোখ থেকে বাম চোখ থেকে এর অ্যাপিয়ার্ড গিয়ে আবার না। আচ্ছা সো তখনও কিন্তু আমার ব্রেন জিনিসটা রেজিস্টার করে বসছে যে এটা হয় নাই, সেটা তুমি টেনে কথা বলো না। এবং আমি তখনও টেনে কথা বলি নাই। তখন আমার ফ্রেন্ড আমাকে বলছিল যে তুই কি দেখছিস, তখন আমি রেসপন্ড করছি হ্যাঁ আই জাস্ট স সামথিং, ডিড ইউ সি সামথিং, অবস্থা হ্যাঁ আই স সামথিং। তারপরে উই কম্পেয়ার্ড নোটস এন্ড দেখা হলো যে আমরা একটা স্কোয়ার শেপ একটা কোত্থেকে, এগুলো পোকা না, পোকা হলে বোঝা যায়। সো সেম উইথ মি এন্ড জীবন। সো আমরা তারপরে ঘরটা খুঁজলাম যে এটা কি বড় পোকা ছিল নাকি, এটা তেলা পোকা বা এনিথিং এলস, তা আমরা খুঁজে টুজি কিছুই পাইনি। সো এটা আবার মুম্বাই রিসেন্টলি একটা ঘটনা বলেছিল, ইনফ্যাক্ট লাস্ট টাইম আমরা এখানে আসছিলাম যে জিন অ্যাপিয়ার্ড এন্ড ক্লেম টু বি সামবডি এলস, রাইট? একদম। সো তখন থেকে আমাদের আশেপাশে এসব অ্যাক্টিভিটি বেড়ে গেছে। সো দিস ইজ জাস্ট আদার এক্সাম্পল আর কি। এবং ওই শেপটাই মানে সেকেন্ড টাইম দেখ ওই শেপটাই, এবং জিব্রান ফার্স্ট টাইম দেখে নেই যখন এটা করটিয়াতে হয়েছিল, তখন সেটা দেখে নেই। জিব্রান ইনফ্যাক্ট আজ পর্যন্ত ও হ্যাঁ আমি মানে এরকম ফিজিক্যাল ম্যানিফেস্টেশন আমি লাইফে দেখিনি। আমি পোর্ট্রেট অ্যাক্টিভিটি দেখেছি যেগুলো জিনিস উঠতে, এগুলো হতে আমি দেখেছি, কিন্তু অ্যাজ ফার এজ এই মানে ফিজিক্যাল সামথিং হচ্ছে, সো আমি কথা বলতে এত এক্সাইটেড ছিলাম ওটা দেখে। আমি মানে ব্রেইন আমি কি বলবো, মানে ডিড ইউ হ্যাভ সামথিং ইন ইয়ার রুম, মানে সাকি কি বলবো, খাবার গালি খাবো উল্টা বলে, সাকি তো সেকেন্ডে কথা বলে আমার। সো সো আবার যেটা হলো এটা নিয়ে আমরা হেভি এক্সাইটেড হয়ে তো আর ঘুম টুম তো প্রশ্ন ওঠে না। সকাল 7টা বাজে তখন হাত তো সব মজার ব্যাপার যে আমরা তো সবসময় ভাবি যে আজান পড়ে গেছে, সূর্য উঠে গেছে, তো এখন এখানে উই গট এ মেসেজ যে না, it has nothing to do with night or day. I don't know. এটা শুনতে অবভিয়াসলি এটা ভয়ের স্টোরি না, তো উদ্দেশ্য না যে মানুষকে ভয় পাওয়ানো, বাট জিনিসটা ওয়াজ ভেরি 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 উইয়ার্ড। ট্রু, ভেরি ট্রু যে এটা মানে আসলে অনেক উইয়ার্ড। মানে আমি যদি জিবরান যদি তখন ওই হাতটা এভাবে ডান দিকে না সরতো, মানে ও কথা মাঝখানে যদি না থেকে বেঁচে তো সারা জীবন বলতে আমি এটা বলতামই না। এবং আমার এটা সেকেন্ড টাইম ইন মাই লাইফ এটা হলো যে এইরকম একটা ঘটনা ঘটছে, এবং জাস্ট বিকজ আরেকজন রেসপন্ড করছে দেখে আমি মানে এটা নিয়ে কথা বলছি। সো আমি বলতাম না কিন্তু না জীবনকে শুধু আমি তখন না বলতাম যে জীবন তুই কিছু দেখছিস, তো সেও বলতো না, কারণ সে একদমই না। ও আচ্ছা না থাক বলো এটা ডিসমিস করে দিছি, যেটা হইতেই পারে না। কারণ চোখের সামনে একটা জিনিস তো হঠাৎ করে অ্যাপিয়ার করবে না, আর আবার একটা ডিস্টেন্স গিয়ে এটা আবার ডিসঅ্যাপিয়ার করবে না। এটা পপ আপের মতো উঠছে। এই যে বাবা হার বলে এটা স্ক্রিন আসলো এসে এভাবে গিয়ে নাই। আর আমি ওর হচ্ছে কি টেবিলটা ছিল, তো টেবিলটা ক্রস করে একটা ওয়াল, ও বাথরুম আছে, আমি ক্লিয়ার ভিউ অফ বাথরুম ডোর ওয়াল সব কিছু দেখতেছি, ঠিক ওইখানে হচ্ছে ড্যাড মানে
মানে ওয়ালের কাছে যে মানে যদি ওয়ালের সাথে লাগতো বা হয়তো কিছু স্পেশাল দিস মাচ ডিস্টেন্স মানে স্ট্রেঞ্জ লাইক সো আমার রেজিস্টার করে নেই মানে আমি পুরো আমি ইগনোর করছি না উল্টা পাল্টা আমার মাইন্ড প্লে ট্রিক্স যেভাবে বলতাম। তারপর মজা এসে আমি তো তারপরে নার্সাস থেকে একটা সময় ঘুমাইনি, জিবরা ঘুমাতে পারিনি। আর সারাদিন জিবরা সারাদিন চিন্তা করছি যে এটা কি দেখলাম, তো এই দেখছি আল্লাহর সঙ্গে কি করতেছি, ভতিস চললো এ না করি, তো অনেক কথা। তাই কারণ অনেকদিন মানে আমি দেখিনি তো কোনো সময় সো দিস ওয়াজ মাই ফার্স্ট মানে ফিজিক্যাল সব থেকে ফিল করতে পারেন সবচাইতে বেশি, এটা তো সত্যি। হ্যাঁ মানে বললাম তো আমি জানি না মানে এখানে কোনো ফিলিং টিলিং ছিল কোনো ফিলিং কিনবো টাইমই তার আগেই দেখা nothing, it just appear, and আমরা তবে খুঁজছি লাইক তেলাপোকা হ্যান্সার, আমি উদিন রাতে ফাটায় ওষুধ দিছি যাতে তেলাপোকা, আমার রুমে তেলাপোকাই নেই, সারপ্রাইজ ইনফ্যাক্ট কি তো হ্যাঁ মানে there's nothing there, খুব মানে ওই বাসায় পেস্ট কন্ট্রোল খুব ভালো, মশা আছে রে। So, মশা তো এত বড় হয় না, মশা অত বড় হবে না, হয় হ্যাঁ। সো দেরিচি বড় কি হতে পারে, তেলাপোকা বড় একটা পোকা, পোকার ফ্লাইটের একটা প্যাটার্ন থাকে। আর এত ফাস্ট হয় এত আমি বলবো কোন পোকা আই নো দ্যাট এত ফাস্ট হয় মানে ওই এক সেকেন্ডের মধ্যে আমার কয়টা জিনিস মাথায় ঘুরছে এটা আমাদের হ্যাঁ সামনে কে না পোকা দেখলাম না সামথিং মানে জাস্ট আই লেফট এভরিথিং টু না একদম সত্যি তাই।